আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 26 এবং 27-এর শিক্ষার্থী আছো, তোমাদের গত ক্লাসে আজকে আমি চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে ডিসকাস করব। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরে গত পার্টে আমি তোমাদের পূর্ণাংশের রূপান্তর শিখিয়েছিলাম। আজকে ভগ্নাংশের রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো আসো আমরা শুরু করি। প্রথমে দেখো, ভগ্নাংশের রূপান্তরের ক্ষেত্রে আমি একটা নিয়ম আগেই লিখে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য, যে গুণ করার সময় গুণফলের দশমিকের আগের সংখ্যা, মানে গুণফল করলে অবশ্যই দশমিক মান আসবে, সেই দশমিকের আগের সংখ্যা লম্বা দাগের সামনে বসবে, আর দশমিকের পরের অংশ লম্বা দাগের পরে বসানো লাগবে, এবং সেটি আবার গুণ করবে ততক্ষণ যতক্ষণ না গুণফল শূন্য হয়। ভাইয়া কিছুই বুঝিনি। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি যে 0.375 অক্টালকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করব। তো এই সংখ্যাটিকে আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করব, তো সেটা আমি আগে দেখাই। এই নিয়মটা আমি আগে লিখে রাখছি তোমাদের সুবিধার্থের জন্য, যেটা আগেই বললাম, যাতে ওটা দেখে দেখে আমরা এই জিনিসটা বাস্তবতাটা বুঝতে পারি। যেমন প্রথমে আমরা কি করব, এই যে 3.375, যদিও আমরা জানি যে সংখ্যা পদ্ধতিটাকে রেডিক্স পয়েন্ট বলে, তো এটা আসলে এখানে আমরা রেডিক্স পয়েন্ট ঠিক আছে, বেসিক ঠিক আছে, বাট আমরা এখানে দশমিক ধরে ধরে হিসাব করব, তাহলে ম্যাথটা করতে সুবিধা হবে। তাহলে এটা হলো দশমিক যুক্ত একটা সংখ্যা। এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার বেস দিয়ে গুণ করতে হবে। গুণ দিলাম, দেওয়ার পর এই যে একটা লম্বা দাগ দিলাম, এই লম্বা দাগের কথা এখানে বলছি যে গুণ করার পর গুণফলের যে গুণফলটা পাবো তার দশমিকের আগের সংখ্যাটা হবে লম্বা দাগের সামনে, এবং দশমিকের পরের সংখ্যাটা বসবে লম্বা দাগের পরে। তাহলে দেখো, যেমন প্রথমে আমরা এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 0.375 গুণন 2, 0.75। তাহলে দেখো গুণ করলে পাওয়া যায় 0.75। তাহলে এখানে আমি নিয়মে কি বলছি, গুণফল, এইটা হলো গুণফল। এই গুণফলের দশমিকের আগের সংখ্যা, দশমিক এটা, তার আগের সংখ্যা কত? 0। তাহলে দশমিকের আগের সংখ্যা কত? 0। তাহলে 0 বসবে লম্বা দাগের সামনে, এই যে লম্বা দাগের সামনে বসিয়ে দেন। বুঝছো? এরপরে বলছি যে দশমিকের পরের অংশ বসবে লম্বা দাগের পরে, তাহলে দশমিকের পরের অংশ কি আছে? 0.75, এই যে লম্বা দাগের পরে বসলো। নিয়ম ক্লিয়ার? এখন আমি বলছি কতক্ষণ গুণ করতে হবে? যেটি লম্বা দাগের পরে বসলো সেটি আবার গুণ করতে হবে ততক্ষণ যতক্ষণ না এখানে গুণফল শূন্য আসে। ঠিক আছে? তাহলে এটাকে আবার আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। এই গুণ করলাম, গুণ করার পরে এখন আমরা ক্যালকুলেটর আবার গুণ করব। গুণ করো, তাহলে আসবে 0.75 গুণন 2, 0.75 গুণন 2 দিলে 1.5, তাহলে গুণফল আসবে কত? 1.5। তাহলে এই যে 1.5, এই পয়েন্টের আগেরটা হলো, পয়েন্টের আগের সংখ্যাটা বসবে লম্বা দাগের সামনে, এটা হলো পূর্ণাংশ, আর পয়েন্ট যুক্ত সংখ্যাটা হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশ যুক্ত সংখ্যাটিকে আবার কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। কতক্ষণ? যতক্ষণ না এখানে শূন্য আসে। বুঝতে পারছো? তাহলে এরপরে আমরা আবার এটাকে গুণ করি, তাহলে 0.5 গুণন 2 দিলে কত হয়? 1। তাহলে দেখো এই দুটো সংখ্যা গুণ করলে কিন্তু আসছে 1, সরাসরি কত আসছে? 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন গুণ করে 1 আসছে তার কোনো সংখ্যা আসেনি, তার মানে এটা একবারই পূর্ণাংশ চলে আসছে। তাহলে অবশ্যই আমরা এই সংখ্যাটিকে বোঝার সুবিধার্থে এভাবে লিখতে পারি কিনা, কারণ আমরা জানি দশমিকের পরে তুমি যতগুলো জিরো দাও না কেন মান একই থাকে। তাহলে যখন 1 আসবে তাহলে 1টা কোথায় বসাবো? এইটাতে। তাহলে ভাই আর এখানে তো ভগ্নাংশ ছিল না, মাথায় রাখবো আমরা, যেহেতু ভগ্নাংশ নাই তাহলে আমরা এখানে কি বসাবো? 0.00। যেহেতু ভগ্নাংশ নাই তাহলে আমরা কি বসাবো এখানে? 0.00। ভাই দুইটা কি বসানো যাবে? হ্যাঁ, দুইটা বসানো যাবে, তিনটাও বসানো যাবে, সমস্যা নেই। তাহলে আমরা বুঝে গেছি এই যে গুণফল 0 আসছে, তাহলে অবশ্যই আর আমরা এখানে গুণ করব না। তাহলে 0 আসছে, অবশ্যই সামনে একটা পয়েন্ট দিতেই হবে কিন্তু, কারণ এগুলো গুণ, যেহেতু ভগ্নাংশের গুণ, এই কারণে। এরপরে আমি নিয়মটা লিখে দেই নাই, মানে আমি জাস্ট এইটুকু অংশকে বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিছি। এখন এরপরে আমাদের কাজ,
এরপরে কাজটা আসলে নিয়মে লিখতে যাচ্ছি না, যাতে নিয়মটা যাতে বড় না হয়। এরপরে কাজটা হলো যে দেখো, যখন পূর্ণাংশের রূপান্তর শিখছিলাম আমরা, সে সময়ে আমরা শিখছিলাম যে নিচ থেকে উপরের দিকে লিখলেই হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখবো উপর থেকে নিচের দিকে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো, দেখো আমাদের তাহলে কত ছিল, 0.375 ডেসিমেল, আমরা কনভার্ট করব কিসে, বাইনারিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস বলি, আমি কিন্তু এখানে এই নিয়মটা লিখে দিই নাই, তোমরা এই জিনিসটা খাতায় লিখে নিতে পারো, যে যখন আমরা 0 পাবো, পাওয়ার পরে এই যে সংখ্যাগুলো লম্বা দাগের বাইরে ছিল সেই সংখ্যাগুলিকে আমরা উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে সাজাবো। তবে লিখবো কিভাবে, লিখবো বাম দিক থেকে শেষ করব ডান দিকে। তাহলে বাম দিকে লেখা শুরু করি, তারপরে প্রথমে কি আছে 0, তারপরে কত আছে 1, তারপরে কত আছে 1, এরপরে কি আরো কোন সংখ্যা আছে, 9, তাহলে বাদ। কিন্তু ভাইয়া এটা কি লেখা হলো না, এটা রাইট নয়। আমরা সংখ্যা লিখছি, বাট এই সংখ্যাটা কি পূর্ণাংশের না ভগ্নাংশের, অবশ্যই ভগ্নাংশের। এই কারণে এই সংখ্যাটার সামনে একটা পয়েন্ট দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এইটাই হলো যে ভগ্নাংশের রূপান্তর, অর্থাৎ একটা ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে একটা বাইনারিতে রূপান্তর করব কিভাবে, এইভাবে। এবং অবশ্যই এখানে মনে রাখতে হবে যে দশমিক এখানে সামনে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই তোমরা শুধু ডেসিমেল থেকে বাইনারি নয়, ডেসিমেল থেকে বাকি যে দুটো আছে অক্টাল এবং হেক্সাডেসিমেল, সেইটাতেও রূপান্তর করতে পারো। আশা করি বুঝছো সবাই। এরপরে আমি জাস্ট অক্টালের একটা ডেসিমেলের দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে অক্টালে কিন্তু লিখতে পারি, যেমন 0.375 অক্টালকে আমরা কনভার্ট করব, সরি এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা কনভার্ট করব অক্টালে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, দেখো ওই একই নিয়ম, 0.375 এই অংশটিকে কত দিয়ে গুণ করব, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, মাইন্ড ইট, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দ্বারা গুণ করব। তাহলে এখানে বেস কত, 8 দ্বারা গুণ। এরপর এখানে একটা লম্বা দাঁড়ি দিব, এরপরে এইভাবে দিব, দেওয়ার পর এখন গুণ করব। তাহলে 300, এটাকে গুণ করো ক্যালকুলেটরে, 0.375 গুণন 8, এটা গুণ করলে কত আসে, 3। তাহলে এখানে সরাসরি কত আসছে, 3। তো ভাইয়া তোমাদের কি মনে আছে কিনা, একটু আগে বলছিলাম যে যখন গুণ করার পরে পূর্ণাংশ মান সরাসরি আসবে তখন লম্বা দাগের সামনে পূর্ণাংশটা বসবে, বসলো। তাহলে এখানে কত বসাবো, একটা পয়েন্ট নিয়ে 0 0 বসাবো, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু একবারেই মিলে গেছে, এই কারণে আমরা এখানে সরাসরি 0 বসাইছি। তাহলে এখানে যেহেতু একটা সংখ্যাই আছে, তাহলে একটা সংখ্যাকে উপর থেকে নিচের দিকে সাজালে কি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.375, এই ডেসিমেল সংখ্যাটিকে আমরা অক্টালে সাজালে হবে 0.3। আচ্ছা আমি বাংলা লিখি, 0.3, সরি অক্টাল। তাহলে এই সংখ্যাটিকে আমরা যখন অক্টালে নিব তখন হবে 0.3, অথবা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো যে 0.3, এটা লিখলেও চলবে, ঠিক আছে? তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারি এবং ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করব কিভাবে দশমিক সংখ্যাকে, সেটা আমরা শিখলাম। তো এভাবেই তোমরা দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে তোমরা এটা করতে পারবা। যেমন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই, তোমরা অবশ্যই এটা কমেন্টে লিখবা যে 0.375 ডেসিমেলকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে আমাকে দেখাবো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে দশমিকে রূপান্তর করলে কত হবে সেটা অবশ্যই আমাকে জানাবো। তো এই সংখ্যা পদ্ধতিতে এভাবে ভগ্নাংশগুলো করতে হয়, তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা আমরা এখন দেখব। তো এরপরে আমাদের একটা ব্যতিক্রম নিয়ম আছে এবং এই ব্যতিক্রমটাই পরীক্ষায় আসে, এটা মনোযোগ দিয়ে করতে হবে। সেটা হলো যে, যেমন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম যে 0.375
ডেসিমেল সংখ্যাটিকে আমরা অক্টাল দশমিকে রূপান্তর করবা তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপরে আমরা যে সংখ্যা পদ্ধতিটা রূপান্তর করব সেটা অলরেডি শিখে ফেলছি যে ভগ্নাংশ থেকে কিভাবে রূপান্তর করতে হয়। তবে এখানে এই ব্যতিক্রম নিয়মটা মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গুণ করার সময় যদি একাধিকবার গুণ করেও মান না আসে, একাধিকবার গুণ করেও গুণফল শূন্য না হয়, গুণফল শূন্য না আসে, তাহলে 5 বার গুণ করে বাদ দিবে, 5 বার গুণ করে বাদ দিবা, অর্থাৎ 5 বারের বেশি গুণ করার দরকার নেই, 5 বার গুণ করে বাদ দিবে। দেওয়ার পরে আনসার লেখার সময় শেষে ডট চিহ্ন দিতে হবে। এই নিয়মটা একটু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি বললাম 0.327 অক্টালে আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করো। তো বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে তাহলে নিয়ম কি ছিল? এই সংখ্যাটিকে প্রথমে এভাবে লিখবো, লেখার পরে একটা লম্বা দাঁড়িয়ে দিব, দেওয়ার পরে আমরা এখানে এই সংখ্যাটিকে কি করব? গুণ করব। কত দ্বারা গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তত দ্বারা। তাহলে রূপান্তর করতে চাই বাইনারি, তাহলে এটাকে বাইনারি 2 দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে প্রথমে যদি তোমরা গুণ দাও তাহলে দেখতে পাবা 0.327 গুণন 2 দিলে হচ্ছে 654, 0.654 তাহলে আমি কি বলছি ভাইয়ারা, এখানে পয়েন্টের আগের সংখ্যাটা লম্বা দাগের সামনে, পয়েন্ট থেকে শুরু করে পরবর্তীটা পরে বসবে 654। এখানে আবার একে 2 দিয়ে গুণ করতে হবে, কেন? কারণ শূন্য আসেনি। তাহলে 654 কে আবার 2 দিয়ে গুণ করলে কত আসে? 0.654 গুণন 2, তাহলে আসে কত? 1.308। তোমরা ক্যালকুলেটরে দেখতে পাবা আসবে 1.308। তাহলে আমি কি বলছি, এই পয়েন্টের আগের সংখ্যাটি বসবে লম্বা দাগের সামনে, পয়েন্টের পরের সংখ্যাটি বসবে এখানে। আবার এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে কত আসে? 0.308 গুণন 0.308 গুণন 2, 0.616। তাহলে জিরোটা বসবে এখানে, 0.616 বসবে এখানে। তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখবা যে এরকম আসবে। আবার এটাকে গুণ করব, 0.616 গুণন 2, তাহলে হচ্ছে 1.232। তাহলে যে 1.232, এখানে কি জিরো আসছে? এখনো আসে নাই। কতবার গুণ করা হলো? 1 2 3 4। এবার আমরা আবার গুণ করব, তাহলে আবার এটাকে আমরা যদি গুণ করি তাহলে আসবে 0.232 গুণন 2, তাহলে 0.646, তাহলে 0.646। তো ভাইয়ারা দেখো, এখানে আমরা এখন পর্যন্ত 5 বার গুণ করার পরও এখানে গুণফল শূন্য আসেনি। এই কথাটাই বলছি যে পরীক্ষায় মেয়াদে এই অংশ থেকেই আসে। যদি একাধিকবার গুণ করার পরও না মিলে তাহলে অবশ্যই আমরা 5 বারের বেশি আর গুণ করব না। এরপরে কি করব? উপরের থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তাহলে আমরা এখান থেকে আনসারটা কিভাবে লিখতে পারি? যে 0.327 দশমিক থেকে আমরা বাইনারি কনভার্ট করতে বলছে, তাহলে আমরা এখানে লিখব যে 0.327 দশমিক, এখান থেকে আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে। তাহলে আমি কি বলছি? উপর থেকে নিচে দিকে সাজাবো। প্রথমে কি আছে? 0 1 0 1 0 1 0। এখানে একটা কথা বলে নেই যে এখানে আসলে এই বর্ণ মানে এই সংখ্যাগুলো আর এই সংখ্যাগুলো বাংলা ইংলিশ হয়ে গেছে।
তো যাই হোক ওটা কোনো ব্যাপার না, তোমরা জাস্ট বুঝতে পারলেই হলো। আমি উপর থেকে নিচের দিকে সাজাইছি, সাজানোর পরে আমি কি বলছি, অবশ্যই সামনে একটা ডট দিতে হবে, কারণ এটা একটা দশমিক মান, এই কারণে ডট দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এরপরে কি বলছি যে 5 বার গুণ করে বাদ দিয়ে আনসার লেখার সময় শেষে ডট চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ এরপরে আরো সংখ্যা আছে কিন্তু আমরা জানি না, এই কারণে আমরা এই শেষে গিয়ে এখানে ডট ডট দিয়ে সেটাকে প্রকাশ করব। এইটাই হলো দশমিক সংখ্যা পদ্ধতিকে, মানে একটা ভগ্নাংশকে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝছো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।